আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। অ্যাকাউন্টিং থিওরি 12 নম্বর অধ্যায় 4 নম্বর ফরম্যাট ট্র্যাডিশনাল অ্যাপ্রোচ। ট্র্যাডিশনাল অ্যাপ্রোচে আমাদের দুইটা সূত্র অ্যাপ্লাই করতে হবে। দুইটা সূত্র এই কেও বের করার জন্য। তো সূত্র দুটো হলো কেও সমান সমান কেডি 1/v আর কেই s/v একটা সূত্র। এরই বিকল্প আরেকটা যে কেও সমান সমান কেডি ডব্লিউডি কেই ডব্লিউই। এই ডাব্লিউ তে আছে ওয়েট অফ ডেপ্ট আর ওয়েট অফ ইকুইটি। আচ্ছা, এখন ওয়েট অফ ইকুইটি ওয়েট অফ ডেপ্ট এইটা কোন সময় ইউজ হয়? যখন প্রশ্নে ডেপ্ট ইকুইটি পার্সেন্টেজ দেওয়া থাকে তখন আমরা দ্বিতীয় সূত্রে অ্যাপ্লাই করি, আর যখন প্রশ্নপত্রে ডেপ্ট ইকুইটি অ্যামাউন্ট দেওয়া থাকে, টাকার পরিমাণ দেওয়া থাকে, তখন প্রথম সূত্রটা ইউজ হয়। আচ্ছা, এখন আমরা একটা অঙ্ক দেখাই। প্রবলেম নম্বর 1, ABC কোম্পানি উইথ দ্য নেট অপারেটিং ইনকাম EBIT 3 লাখ টাকা and total capital 10 লক্ষ টাকা is attempting to evaluate the number of possible capital structure given below. Which of the capital structure will you recommended and why? এই স্ট্রাকচারের মধ্যে কোনটা পছন্দ করবে এবং কেন করবে? এখন ক্যাপিটাল স্ট্রাকচার আছে 5টা। 10 লক্ষ টাকা ডেপ্ট ক্যাপিটাল, এর মধ্যে 3 লাখ টাকা হলো 10 লক্ষ টাকা টোটাল ভ্যালু অফ দ্য ফার্ম, এর মধ্যে ডেপ্ট আছে 3 লাখ, তাহলে ইকুইটি আছে 7 লাখ। কারণ এই 3 লাখের সাথে 7 লাখ যোগ করলে 10 লাখ হয়। ক্লিয়ার? তাহলে 10 লক্ষ টাকা আমাদের বের করতে হবে যে কি করলে এই 10 লক্ষ টাকা কিভাবে ম্যানেজ হবে। আচ্ছা, 2 নম্বর স্ট্রাকচার, ডেপ্ট আছে আমাদের 4 লাখ, তাহলে ইকুইটি হবে 6 লাখ। 3 নম্বর স্ট্রাকচার, ডেপ্ট আছে 5 লাখ, ইকুইটি কত বলেন? 5 লাখ। ডেপ্ট আছে 6 লাখ, ইকুইটি হবে 4 লাখ। ডেপ্ট আছে 7 লাখ, ইকুইটি হবে 3 লাখ, দুটো মিলে 10 লাখ হতে হবে। আচ্ছা, কস্ট অফ ডেপ্ট আর কস্ট অফ ইকুইটি প্রসেস সাপ্লাই দেওয়া থাকবে। এখন আমাদের দুইটা সূত্রের ভিতরে কোন সূত্রটা অ্যাপ্লাই করতে হবে? প্রথমটা, কারণ অ্যামাউন্ট দেওয়া আছে তাই প্রথমটা। আর যদি পার্সেন্টেজ দেওয়া থাকতো তাহলে দ্বিতীয়টা ইউজ করতাম। ক্যালকুলেশন অফ অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচার। অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচার, এই স্ট্রাকচারের মধ্যে কোনটা ভালো সেটা বের করতে হবে। এখন কোনটা ভালো এটা নির্ণয় করতে হবে যে ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল যেটা ছোট সেই স্ট্রাকচারটা আমাদের জন্য পারফেক্ট, সেটাই আমাদের জন্য ভালো। উই নো দ্যাট, আমরা জানি এই অঙ্ক দুইভাবে করা যায়, ছকের মধ্যে করা যায় আর সরাসরি সূত্র দিয়ে করা যায়, অল্টারনেটিভ বিকল্প। অতএব এইটা আমাদের জন্য ভালো। কেডি বন্ড বাই ভ্যালু আর কেই এস বাই ভ্যালু। স্ট্রাকচার নাম্বার 1, প্রথমে লিখলাম কেডি, বন্ড আছে 3 লাখ, ভ্যালু আছে 10 লাখ, প্লাস কেই 12%, ইকুইটি 7 লাখ 10 লাখ। কিভাবে হলো আবার বলবো? ডেপ্ট 3 লাখ, তাহলে ইকুইটি হবে 7 লাখ, এই সেই 3 লাখ 7 লাখ, 4 লাখ 6 লাখ, 5 লাখ 5 লাখ, 6 লাখ 4 লাখ, 7 লাখ 3 লাখ, আর ভ্যালু তো সবার নিচেই 10 লাখ আছেই। যাই হোক, প্রথমটা ডেপ্ট ছিল 10%, ইকুইটি ছিল 12%। 3 লক্ষকে 10 লক্ষ দ্বারা ভাগ করলে 0.3, এর সাথে 10% গুণ, প্লাস 7 লক্ষকে 10 দিয়ে ভাগ করলে 0.7, এর সাথে 12% গুণ। 7 বরং 84, 8.4 আর 3%, 3% আর 8%, 8 আর 3 11.40%। 2 নম্বর স্ট্রাকচার, ডেপ্ট 4 লাখ, ইকুইটি 6 লাখ, ভাগ করে দিলাম, আর ডেপ্টের কেডি ছিল 10% আর কস্ট অফ ইকুইটি ছিল 12.5%। বাস, এবার আমরা গুণ করলাম, গুণের কাজটা করে লাস্টে যোগ করে 11.50। 3 নম্বর স্ট্রাকচার, 11% বন্ড আর এই ডেপ্ট ইকুইটি। বন্ড 5 লাখ ডিভাইড বাই 10 লাখ, 5 লাখ ডিভাইড বাই 10 লাখ, ক্যালকুলেশন করে পেলাম 12.25%। এইভাবে প্রত্যেকটা 5টা স্ট্রাকচারের ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল বের করলাম। প্রথমটা হয়েছে 11.4, 11.5, 12.25, 13.20,
14.60, এর মধ্যে সব থেকে ছোট হয়েছে 11.40, যেটা স্ট্রাকচার নাম্বার 1। তাহলে অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচার হচ্ছে নাম্বার 1। Capital structure number 1 is the optimum capital structure because there the overall cost of capital is lower than any other. সবাই ক্লিয়ার? স্যার ছকেট একটু বুঝিয়ে দেন স্যার, ছকেটটা আমার কাছে সহজ লাগে। আচ্ছা, এই কেডি তো প্রস্থে আছে, আর এই বন্ড বাই ভি এস বাই ভি গুণ ভাগ করলেই ওয়েট অফ ডেট ওয়েট অফ ইকুইটি বের হবে। তো আমরা শর্ট লিখলাম, এই যে ডেট আর ইকুইটি তো 7 লাখ আছেই। আচ্ছা, কেডি প্রস্থে কেই দেয়া আছে, প্রস্থে যা দেয়া আছে তাই দেখে দেখে লিখলাম, এগুলো সব প্রস্থে আছে কিন্তু। এবার ওয়েট অফ ডেট পাবো কোথায়? 10 লক্ষ টাকা দিয়ে 3 লক্ষকে ভাগ করলে 0.3, এটা 4 লক্ষকে 10 লক্ষ দিয়ে ভাগ করলে 0.4, 0.5, 0.6, 0.7, এগুলো ওয়েট অফ ডেট। আচ্ছা, এখন আমরা জানি ভ্যালু হচ্ছে 100%, মানে অন। আচ্ছা, অন থেকে যদি 0.3 চলে যায় তাহলে 0.7 থেকে যায়, এটা হলো ওয়েট অফ ইকুইটি। তাহলে অন থেকে 0.4 বাদ দিলে 0.6, 0.5 বাদ দিলে 0.5, 6 বাদ দিলে 0.4, 7 বাদ দিলে 0.3, এই হলো ওয়েট অফ ইকুইটি, এই ওয়েট অফ ডেট। এখন আমরা ওই সূত্রটাই লিখেছি যে কস্ট অফ ডেট ওয়েট অফ ডেট। ওয়েট অফ ডেটের সাথে কস্ট অফ ডেট 10% গুণ করলাম, অর্থাৎ 10% এর সাথে 0.3 গুণ করলাম, তাহলে 3% হলো। আর 12% ইকুইটির সাথে 0.7 গুণ করলাম, 7 বরং 84, 8.4 হলো। দুটো যোগ করলাম 11.4, এটা 12.5, এটা 12.25। এর মধ্যে ছোট কোনটা? ওই প্রথমটা, ওইটাই অপটিমাম। ব্যাস, সব করলে ভালো হয়, এটা করবা, যেটা করতে ভালো হয় সেটা করবা। হ্যাঁ স্যার, এটাই সহজ স্যার। আচ্ছা স্যার, দুইটা সূত্র তো একই সূত্র, ভেঙে নিছি এখানে আর এখানে ডাইরেক্ট করেছি, এটা আরো বেশি সহজ, তাড়াতাড়ি হয়ে গেল। কেডি বের করা থাকে আর এটা কেডি বের করতে হবে। এই 2 নম্বর অঙ্ক বলছে the Green Dream Limited going the declared the most desirable capital structure of the company various level of the debt equity mixed. Debt equity mixed বলছে after tax is given below, নিচে দেওয়া হলো debt as a percentage of debt 10, এখানে 0%। প্রথমে debt যদি 0% হয় তাহলে ইকুইটি কিন্তু 100%। debt যদি 2 নম্বরটা 10% হয় তাহলে ইকুইটি 90%। ডেপ যদি 15% হয় ইকুইটি হবে 85%, মানে 0.85। আর ডেপ 20% হলে ইকুইটি 80%, 0.8 লিখলে হবে। তারপরে এটা 30%, তাহলে 70%। তারপরে কিউতে বলছে 40%, তো 40-60, এটা হলো 50-50। যাই হোক, যতগুলো স্ট্রাকচার আছে সবগুলো অ্যাজ এ পার্সেন্টেজ অফ টোটাল ক্যাপিটাল, টোটাল ক্যাপিটালের উপরে পার্সেন্টেজ দেওয়া হয়েছে। আর কস্ট অফ ডেট কস্ট অফ ইকুইটি এগুলো তো থাকবেই। এখন যেহেতু পার্সেন্টেজ দেওয়া আছে সেহেতু আমাদের প্রথম সূত্রটা অ্যাপ্লাই করা সম্ভব না, দ্বিতীয় সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। কস্ট অফ ডেট কস্ট ওয়েট অফ ডেট, কস্ট অফ ইকুইটি ওয়েট অফ ইকুইটি, ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল কিউ, স্ট্রাকচার নাম্বার এ, কিউ সমান 5% ইনটু প্রথমটা 0, আর ইকুইটি 12% ইনটু 1, তাহলে 12 কে 12, আর এটা 0 আর 12 যোগ করলে 12%। দ্বিতীয়টা 10%, মানে 0.10, কস্ট অফ ডেটের সাথে 0.10, আর কস্ট অফ ইকুইটির সাথে 0.9। তিন নাম্বার সি তে কি আছে? 15%, 85%, তাহলে 5 এর সাথে 0.15 আর 12.5 সাথে 0.85। সবাই বুঝতে পারছেন? ডি নাম্বার 0.20, 0.8, ডি নাম্বারে 0.20 আর 0.8। আচ্ছা, এরপর এটা আছে 30%, তাহলে 0.7, 0.3, 30% মানে 0.3,
আর 70% মানে 0.7, বাস গুণ করে যা করলাম। এখানে মোট হচ্ছে 5-6টা যা স্ট্রাকচার আছে সবগুলোর থেকে ছোট, সবগুলোর ভিতরে ছোট রেট কোনটা? 11.30। এটা আছে স্ট্রাকচার নাম্বার বি। So optimum capital structure number B for this company because their overall cost of capital is lower than any other structure. তাহলে সবাই বুঝতে পারছি? নাম্বার 3, Robin Limited has the following established. এখানেও কিন্তু debt capital equity percentage দেওয়া রয়েছে। Debt as a percentage of total capital 0%, 10%, 20%, 30%। তো 30% ডেপ্ট হয় তাহলে ইকুইটি কত? 70%। তাহলে 40-60, 50-50, 60-40, আর পার্সেন্টেজ তো গুলো দেয়াই থাকবে। তাহলে 2 নম্বর সূত্রের সাথে 3 নম্বর সূত্র মিলে গেছে না? 4 নম্বরে এখানে আমাদের এটা আবার আলাদা অঙ্ক, এটা দরকার নেই এখন, ওটা ব্যাংক করতে দিয়া। এই যে 5 নম্বরে এখানে দেয়া আছে ডেট ক্যাপিটাল 2 লাখ। আচ্ছা, এখন টোটাল ক্যাপিটালটা উপরে দেওয়া নেই, ইবিআইটি দেওয়া আছে, ডেট দেওয়া আছে, টোটাল ক্যাপিটাল। আচ্ছা, অ্যাকর্ডিং টু নিট ইনকাম অ্যাপ্রোচ, এখানে এনআই অ্যাপ্রোচ অনুযায়ী করতে বলেছে। আচ্ছা, 14 নম্বরটা এখানে চলে আসছে 1 নম্বর ফরম্যাটের এনআই অ্যাপ্রোচ। এটা কিন্তু ট্র্যাডিশনাল অ্যাপ্রোচ না, সাধারণত সবাই খেয়াল করা হয়নি। এনআই যে নিট ইনকাম পদ্ধতি, অ্যাকর্ডিং টু নিট ইনকাম পদ্ধতি, হুইচ ক্যাপিটাল স্ট্রাকচার উইল ইউ রিকমেন্ডেড এন্ড হোয়াই? আমরা জানি এনআই অ্যাপ্রোচে যদি কেওর মান ছোট হয়, যেটা ছোট হবে সেটা আমাদের জন্য ভালো। স্ট্রাকচার কয়টা? 4টাই লিখলাম। এনআই অ্যাপ্রোচে কেও বের করতে গেলে ভি লাগবে, ভি বের করতে গেলে এস লাগবে, এস আর বন্ড বের করতে হবে। তাই শখ করলাম, সবগুলো বের করবো। ইবিআইটি থেকে ইন্টারেস্ট বাদ দিলে ইবিটি হয়, ইবিটি কে ভাগ করলে এস পাওয়া যায়। কি দিয়ে ভাগ করতে হয়? কেই দ্বারা ভাগ করতে হয়। কেই দেওয়া রয়েছে, প্রত্যেকটার কেই আলাদা আলাদা দেওয়া আছে। কি মুক্তা বুঝতে পারছে? হ্যাঁ, কেই দেওয়া রয়েছে, এই 13, এটা 14.5, 15.5 আর 17%। সবগুলো দিয়ে ভাগ করে দিলাম, শেয়ার ক্যাপিটাল পেয়ে গেলাম। এবার ডেট ক্যাপিটাল যার যার আছে সব বহাই দিলাম, শেয়ার ক্যাপিটাল ডেট ক্যাপিটাল যোগ করলাম, যোগ করলে ভ্যালু পেয়ে গেলাম। এবার ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল কেও, কেও বের করতে হয়, ইবিআইটি কে ভি দ্বারা ভাগ করতে হয়। ইবিআইটি কে ভি দ্বারা ভাগ করিলাম, ভাগ করে কেও পেয়ে গেলাম। সুতরাং একটা 12.87, 14 সামথিং, 14 সামথিং, 16 সামথিং, সব থেকে ছোট 12.87। নাম্বার 1, we should select capital structure number 1 because their KO is lower than any other structure. Okay, clear? সবাই বুঝতে পারছে ইনশাআল্লাহ? তাহলে এনআই অ্যাপ্রোচেও আমরা এখানে কেওর মান বের করে সমাধান করতে পারি। আচ্ছা, ইবিআইটি দেওয়া আছে, ইন্টারেস্ট দেওয়া আছে, কেই দেওয়া আছে। কি করতে হবে? ডিটারমাইন দ্য ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল, ডব্লিউএসসিসি করতে হবে, মানে কেওর মান বের করতে হবে। এখন ইবিআইটি থেকে ইন্টারেস্ট বাদ দিলে ইবিটি হয়, ইবিটি কে কেই দ্বারা ভাগ করলে শেয়ার পাওয়া যায়, শেয়ারের সাথে এবার বন্ড যোগ করলে ভ্যালু পাওয়া যায়। তাহলে ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল বের করতে গেলে ভ্যালু লাগে। এটাও এনআই অ্যাপ্রোচের নিয়ম অনুযায়ী করতে হয়েছে। তাই আমরা ইবিআইটি থেকে ইন্টারেস্ট বাদ দিয়ে ইবিটি পেয়েছি, সেটাকে কেই দ্বারা ভাগ করে এস পাওয়া গেছে। বন্ড ক্যাপিটাল ইন্টারেস্টে অ্যামাউন্ট দেওয়া রয়েছে, ইন্টারেস্টকে রেট দ্বারা ভাগ করলে বন্ড পাওয়া যায়। কোথায় পেয়েছি এটা আবার দেখায়। ইন্টারেস্ট 20,000, রেট কেডি কত পার্সেন্ট? 10% লেখা ছিল উপরে, তাহলে ভাগ করলে 2 লাখ হবে। এটা 60,000, তাহলে 6 লাখ হবে। এভাবে ক্লিয়ার?
16 সালে আসছিল এটা। তাহলে আমরা এটা ক্লিয়ার পারতেছি, সবাই পারবে তো? স্যার পারবো স্যার, 4 নাম্বারটা একটু বোঝাই দিতেন। এর মধ্যে স্যার এই হ্যাঁ স্যার এইটা। হ্যাঁ 4 নম্বরে আসো। 4 নম্বরে আমাদের একটা উপরে প্যাসেজ আছে, প্যাসেজের মধ্যে মূলত কি কথা বলা হয়েছে? বলছে বড় মানে ধার করা হয়েছে। কত টাকা ধার করা হয়েছে? 5 মিলিয়ন। আচ্ছা 5 মিলিয়ন, 1 মিলিয়নে কয় লাখ? 10 লাখ। 5 মিলিয়নে 50 লাখ। তো উপরে আরো আমাদের 15 লাখ টাকা ডেট ক্যাপিটাল ছিল, 15 লাখ টাকার। আর এরপরে নিট অপারেটিং অপরচুনিটি প্লাস পার্সোনাল ট্যাক্স রেট ছিল কত পার্সেন্ট? 20%। আচ্ছা মূলত এই অঙ্কটার কাহিনী বলি। এখানে আমরা লোন নিছিলাম আর কিছু দেনাদার ছিল আমাদের। তো দেনাদাররা যদি টাকা না দেয় তাহলে অনাদায় দেনা হয়ে যায়। আচ্ছা তার টাকা দেই না, আদায় করা হয় না, আদায় করতে পারা যায় না কোন সময়? যখন দেনাদারের ভিতরে কোনো দেউলিয়া হয়ে যায়, দেউলিয়া ব্যাংকরাপসি, বুঝো? দেউলিয়া হয়ে গেলে আর টাকা পাওয়া যাবে না। যাই হোক, এখানে আমাদের কিন্তু এইসব কথাগুলো করে কাজে লাগবে না। এখন কাজে লাগবে এইখানে ডেপ্ট ইন মিলিয়ন 5 মিলিয়ন। যখন আমরা ঋণ নিছিলাম 5 মিলিয়ন, 10 মিলিয়ন, এই 5 মিলিয়ন মানে 50 লাখ, 1 কোটি, 1.5 কোটি, 2 কোটি, 2.5 কোটি, 3 কোটি। আচ্ছা এখন আসি ব্যাংকরাপসি। প্রেজেন্ট ব্যাংকরাপসি হইছে প্রথমটাই। ব্যাংকরাপসি মানে কি? দেউলিয়া। প্রথমটা 0, তারপরে 0.6 মানে কয় লাখ? 6 লাখ। এরপরে 12 লাখ, এটা কত? 20 লাখ, এটা কত? 32 লাখ, আর এটা 5 লাখ না, এটা 5 মিলিয়ন মানে 50 লাখ দেউলিয়া হয়েছে। এখন আমাদের কি করতে হবে? ইজ দেয়ার অ্যান অপটিমাম অ্যামাউন্ট অফ ডেট ফর দ্য কোম্পানি? কোম্পানি দেনাদারের এই যে একটা স্ট্রাকচার দেখানো হলো, এর মধ্যে কোনটা অপটিমাম? এন্ড অপটিমাম মানে কাম্য, প্রত্যাশিত। আমরা জানি ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল ছোট হলে ভালো, আর ভ্যালু বড় হলে ভালো। ফার্মের ভ্যালু বড় হলে ভালো। দেউলিয়া যখন কম হবে, দেনাদার যখন অনাদায় দেনা কম হবে, তখন ভ্যালু বড় হবে। যাই হোক, কয়টা স্ট্রাকচার দেওয়া আছে? 6টা স্ট্রাকচার দেওয়া আছে। আমরা 6টাই দেখাবো এখানে। প্রথমে ডেট কোন রাখলাম? এই যে ডেট হচ্ছে 5 লাখ, 10 লাখ, 15, সরি 5 লাখ বলতেছি কেন, 5 মিলিয়ন, 50 লাখ। তাই দেখো তো এখানে 5 মিলিয়ন আছে না, এই যে 50 লাখ, তারপরে কত? 1 কোটি, এরপরে কত? 1.5 কোটি, 2 কোটি, 2.5 কোটি, 3 কোটি। এগুলো সব ডেপ্টের পরিমাণ। আচ্ছা এবার ডেপ্টে আমাদের ট্যাক্স হেভ হয় ট্যাক্স শেল্ড। ট্যাক্স শেল্ড হচ্ছে 50 লাখের উপরে 20% ট্যাক্স রেট। কত পার্সেন্ট বলেছিল? 20%। তাহলে কত হবে? 50 লাখের উপর 20%, 10 লাখ। 1 কোটি পরে 20%, 20 লাখ। এরপরে 30 লাখ, 40 লাখ, 50 লাখ, 60 লাখ। এখন আসছে আমাদের যখন ডেট ছিল না, ঋণের পরিমাণ ছিল না, তখন তাদের ভ্যালু ছিল 15 মিলিয়ন। এটাকে বলে আনলিভারেড ফার্ম। আনলিভারেড ফার্ম ভ্যালু ছিল 15 মিলিয়ন। এই সেই 15 মিলিয়ন মানে 1.5 কোটি। এই ঘরে সব আছে 1.5 কোটি। এটাকে বলে ভ্যালু অফ দ্য আনলিভারেড ফার্ম। আর গেইন ফ্রম লিভারেড কত হলো? 10 লাখ, 20 লাখ, 30 লাখ, তাই না? এখন যদি আমি বলি আনলিভারেড ফার্মের সাথে গেইন ফ্রম লিভারেড যোগ করে দিলাম, গেইন ফ্রম লিভারেড যোগ করে কত আসলো? 1 কোটি 50 লাখ আর 10 লাখ, 1 কোটি 60 লাখ, 70 লাখ, 80, 90, 2 কোটি, 2 কোটি 10 লাখ। এই হচ্ছে আমাদের ভ্যালু অফ দ্য লিভারেড ফার্ম। তাহলে এই দুইটা যখন গুণ করলাম তখন কিন্তু গেইন ফ্রম লিভারেড হয়ে গেল। আনলিভারেটের
ভ্যালুর সাথে গেইন ফ্রম লিবারেট যোগ করলে ভ্যালু অফ দ্য লিবারেট ফার্ম হয়। ভালো কথা, ভ্যালু অফ দ্য লিবারেট ফার্ম হয়েছে এইগুলো। এর মধ্যে সব থেকে বড় দেখা যাচ্ছে 2,10,00,000 টাকা। কিন্তু এর মধ্যে ব্যাংক ক্রাপসি আছে, দেউলিয়া। প্রথমটা দেউলিয়া হয়নি, ঠিক আছে, দেউলিয়া যদি না হয় তাহলে 0। দ্বিতীয়টা 6 লাখ, তারপরে 12 লাখ, 20 লাখ, 32 লাখ, 50 লাখ। দেউলিয়া হয়ে গেলে আমাদের ভ্যালু কমে যাবে। তারপরে ভ্যালু কমে যাবে, 1,60,00,000 থেকে 0 বাদ দিলে 1,60,00,000, 1,70,00,000 থেকে 6 লাখ বাদ দিলে 1,64,00,000, এরপরে 80 থেকে 12 বাদ দিলে 1,68,00,000, 1,90,00,000 থেকে 20 বাদ দিলে 1,70,00,000, এরপরে 2 কোটি থেকে 32 বাদ দিলে 1,68,00,000, 2,10,00,000 থেকে 50 লাখ বাদ দিলে 1,60,00,000। এখন 1,60,00,000 এখানে দুইটা দেখা যাচ্ছে। প্রথমটা আছে 1,60,00,000, নিচেরটা আছে 1,60,00,000। অপটিমাম বের করতে গেলে ভ্যালু সব থেকে বড়টা দেখতে হবে। তাহলে বড় আছে কোনটা? 1,70,00,000। আচ্ছা, 1,70,00,000 যদি বড় হয়, এইটা কোন ফিগারে ছিল, কোন স্ট্রাকচার? স্ট্রাকচার নাম্বার 4, 4 নম্বরটা। এইটা আমাদের জন্য ভালো। তো লিখবো দেয়ার ইজ অ্যান অপটিমাম অ্যামাউন্ট ডেপ ফর দ্য কোম্পানি, ইট ইজ এ 1,70,00,000 হুইচ ডেপ, যেখানে ঋণের পরিমাণ কত টাকা? 2 কোটি টাকা। তাহলে এখানে 2 কোটি টাকা যেখানে ঋণ, এই 2 কোটি টাকা ঋণ বরাবর আমাদের ভ্যালু বড় হয়েছে, তাই এটা আমাদের অপটিমাম হয়েছে। তাহলে আনলিভার্ড ফার্মের মূল্য কত মিলিয়ন? 15 মিলিয়ন, মানে 1,50,00,000। ট্যাক্স রেট দিতে হবে 20%। আর এর মধ্যে আর কোনো কাজ নেই। এবার কাজ এখানে কি, মুক্ত বুঝতে পারছে? জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, এই অঙ্কটা এরকম ছিল, একটু অন্যরকম অঙ্ক। যাক, ক্লিয়ার এখন? তাহলে আজকে এগুলো করে আসবে, পারবে না? জি স্যার, পারবো ইনশাআল্লাহ। আর কে কে আছে? হাসিব আছে, জায়েদ আছে, রিয়াদ। রিয়াদ হোসাইনের তো এই ক্লাসে না। রিয়াদ তোমার 9টা থেকে। তাহলে আলহামদুলিল্লাহ।